প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এর বডি মাস ইনডেক্স ও দৈনিক খাবার এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি কিন্তু খুবই ইন্টারেক্টিভ হতে চলছে। এর পাশাপাশি আমরা বিভিন্ন ছবি ও গ্রাফ দিয়ে খুবই সুন্দর করে তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেব। তো সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। তো প্রথমেই বডি মাস ইনডেক্স বা বিএমআই এটা কি, ঠিক আছে? তো আমরা একটু পড়ি। শিশুর জন্মের পর তার দেহের বৃদ্ধি ঘটতে থাকে এবং পরবর্তীতে শৈশব কৈশোর পার হয়ে যৌবন ও প্রাপ্তবয়স্ক অবস্থায় উপনীত হয়। তা আমরা সবাই জানি যে একটা শিশু ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, তাই না? দেহের উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্য থাকা প্রয়োজন। হ্যাঁ, একটা মানুষ বা একটা বাচ্চা সে যতটুকু উঁচু হবে বা লম্বা হবে সেই অনুযায়ী তার শরীরে ওজন থাকা উচিত। এখন তুমি মনে করো যে একটা লোক তার উচ্চতা হয়েছে 5 ফুট 10 ইঞ্চি, মানে অনেক লম্বা, ঠিক আছে, কিন্তু তার ওজন দেখা যাচ্ছে মাত্র 45 কেজি। তো তুমি তখন তাকে কি বলবে? যে তার স্বাস্থ্য ঠিক নেই, তাই না? আবার দেখা যায় একটা লোক তার উচ্চতা মাত্র 5 ফুট, কিন্তু তার ওজন আছে 90 কেজি। তখন তুমি তাকে কি বলবা? মোটা বলবা না? তো এটা তোমাকে একটা ইনিশিয়াল ধারণা দিলাম। তো কতটুকু উচ্চতায় মানুষের কতটুকু ওজন থাকা উচিত এইটাই নির্দেশ করে বডি মাস ইনডেক্স বা বিএমআই, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা আরেকটু পড়ি। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বা বডি মাস ইনডেক্স বা ভর সূচি বলা হয়, তাই না? এখন দেখো, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিএমআই নির্ণয় করার একটা সূত্র লিখে দেওয়া আছে। আচ্ছা, বিএমআই কিভাবে নির্ণয় করবা? প্রথমে দেহের ওজন, ঠিক আছে, তোমার দেহের ওজন কত কেজি? মনে করো তোমার দেহের ওজন আছে 50 কেজি, ঠিক আছে। আর সেটা দিয়ে সেটাকে ভাগ দিবা দেহের উচ্চতা বা মিটার দিয়ে, তার আবার স্কোয়ার করে দিবা, ঠিক আছে। তো তোমার মনে করো দেহের উচ্চতা হচ্ছে কত মিটার? মনে করো 1.5, ঠিক আছে। তারপরে সেটাকে কি স্কোয়ার করে দিবা, এরকমই। তো চলো আমরা পরের স্লাইডে বিস্তারিত দেখতেছি। আচ্ছা, বিএমআই মানের তালিকা ও ব্যাখ্যা। বিএমআই বিএমআই যদি 18.5 এর কম হয়, এই যে এই চিহ্নটা দেখছো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে লেস দেন, তাই না? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, বিএমআই যদি 18.5 এর কম হয় তাহলে আমরা ভাববো কি যে সেই লোকটার স্বাস্থ্য ভালো নেই, তাই তো? তার শরীরে বিএমআই কম। কি বলছে? শরীরের ওজনের স্বল্পতা, পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে, ঠিক আছে। তুমিও তোমার বিএমআই বের করতে পারবে। তোমার বিএমআই 18.5-এর কম হলে তুমি ভাববে কি তোমার শরীরের স্বাস্থ্য কম আছে, তোমাকে বেশি বেশি খাবার খেতে হবে। আচ্ছা, বিএমআই যদি 18.5 থেকে 24.9-এর মধ্যে থাকে, ঠিক আছে, এটা কিন্তু সবার বেলায়, এটা কিন্তু ওজন না, এটা হচ্ছে ওজন, উচ্চতাকে ওজন দিয়ে ভাগ করলে এটা বের হবে এই সংখ্যাটা, ঠিক আছে। তো তোমার বিএমআই যদি বের হয় 18.5 থেকে 24.9-এর মধ্যে, তাহলে তুমি মনে করবে যে তোমার সুঠাম বা সঠিক ওজন রয়েছে, এই ওজন বজায় রাখা প্রয়োজন, ঠিক আছে। এভাবে থাকলেই ভালো হবে। এরপরে যদি তোমার বা তোমার বন্ধুর বিএমআই বের হয় 25 থেকে 29.9-এর মধ্যে, তখন তুমি বন্ধুকে সাবধান করে দিবে যে বন্ধু, তুই কিন্তু মোটা হয়ে যাচ্ছিস, তোর শরীরের ওজন বেড়ে যাচ্ছে, তাই নিয়মিত ব্যায়াম করে ওজন কমানো প্রয়োজন। এর পাশাপাশি ফ্যাট জাতীয়, শর্করা জাতীয় খাবার কম করে খেতে হবে। আচ্ছা, এরপর যদি কারো বিএমআই 30-এরও বেশি, তার জন্য সমবেদনা ছাড়া কিছুই নেই, তবে কি উপদেশ দিতেই পারি যে ভাই, তোমার এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে, তোমার শরীরের ওজন যত দ্রুত সম্ভব কমাতে হবে, খাবার কম খেতে হবে, না হলে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়বা, ঠিক আছে। কি বলছে? ওজন কমানো জরুরি, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ঠিক আছে। এটা এতই সিরিয়াস ব্যাপার। আচ্ছা, আমরা চলে যাই এর পরের স্লাইডে। বিএমআই নির্ণয়ের একটি উদাহরণ, ঠিক আছে।
এখানে দেখা যাচ্ছে ধরি একজন ছাত্রের দেহের ওজন 50 কেজি, আমি একটু আগে যেভাবে বলছিলাম, তাই না? উচ্চতা ধরো 1.5 মিটার। এখন আমরা বিএমআই কিভাবে নির্ণয় করব? আমরা কি করব, ওই যে 50কে এখানে কিন্তু লিখছি, ঠিক আছে? এই যে 50কে আমরা ভাগ দেব, ঠিক আছে? 50কে ভাগ দেব কত দিয়া? 1.5। এটা হচ্ছে তোমার উচ্চতা কত মিটার? 1.5 মিটার। সেই 1.5 মিটারকে আবার স্কোয়ার করতে হবে, মানে তোমার উচ্চতা যাই হোক বা তোমার বন্ধুর উচ্চতা যাই হোক, এখানে সেটার স্কোয়ার করতে হবে, ঠিক আছে? তো দেখা গেল সেই 1.5-এর স্কোয়ারে আসলো 2.25। তো 50 দিয়ে 50কে যদি 2.25 দ্বারা ভাগ করা হয় তাহলে অ্যান্সার আসবে 22। বলো তো বিএমআই কি এর ঠিক আছে? আমরা যে উপরে দেখে আসছিলাম যে 18-র কম হলে ঠিক নাই, ঠিক আছে? আর বিএমআই যদি 18.5 থেকে 24.9-এর মধ্যে থাকে তাহলে ঠিক আছে। তো আমাদের বিএমআই কিন্তু 22 বের হয়েছে, মানে এইটার মধ্যেই আছে, এই 18.5 থেকে 24.9-এর মধ্যেই আছে। তাহলে আমরা বলতেই পারি যে তাহলে তোমার ওজন ঠিক আছে। ফলাফল, যেহেতু তার বিএমআই 22.2, যা 18.5 থেকে 24.9-এর মধ্যে, তাই তার সুঠাম বা সঠিক ওজন রয়েছে। আচ্ছা, তো এতক্ষণ যেটা পড়লাম সেটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিএমআই বের করার সূত্রটাকে মনে রাখা। কিভাবে? প্রথমে উচ্চতা আর কি ওজন, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, তোমার দেখা যায় প্রশ্নে কিন্তু ওজনও দেয়া থাকবে, উচ্চতাও দেয়া থাকবে। ধরো প্রশ্নে তোমার ওজন দেয়া আছে 60 কেজি, ঠিক আছে? আর উচ্চতা দেয়া আছে হয়তো 1.4, ঠিক আছে? 1.4, তাহলে আচ্ছা ইংলিশে লিখছি, আচ্ছা সমস্যা নেই। তো 1.4কে কী করতে হবে? স্কোয়ার করতে হবে, তারপর যে রেজাল্টটা আসে 60কে সেই রেজাল্টটা দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে তুমি পেয়ে যাবা তোমার সঠিক বিএমআই। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর তুমি তো জানোই যে 18.5 থেকে 24.9-এর মধ্যে হচ্ছে সঠিক বিএমআই। তার কম হলে বলতে হবে যে তোমার ওজন বাড়াতে হবে, আর যদি তার বেশি হয়ে যায় তখন বলতে হবে তোমার ওজন কমাতে হবে। আর মাঝামাঝি থাকলে বলবা কনগ্রাচুলেশন, তোমার ওজন ঠিক আছে, ঠিক আছে? এভাবেই থাকো। আচ্ছা, এরপরের চারটে আসছে দৈনিক খাবার বা বৈশ্বিক চিত্র। একজন পূর্ণবয়স্ক মানুষের মোট খাদ্যের উপাদানের বিভাজন। আচ্ছা, মূল জাতীয় অর্থাৎ রুটস 5%, সেটা কি? এই যে মনে করো গাজর, ঠিক আছে, মূলা, ক্যারট, এগুলো, বিটরুট। এরপরে কি? চিনি। আমাদের খাদ্যের মোট 8% চিনি হওয়া উচিত। আমরা যদি রোজ 200 গ্রাম খাবার খাই তাহলে 16 গ্রাম খেতে হবে চিনি, তার বেশি কিন্তু না। আচ্ছা, তারপর কি? ডাল, বাদাম, তেল বীজ, এটা খেতে হবে 12%। ফল ও শাকসবজিও খেতে হবে 10%, ঠিক আছে? তাহলে দেখছো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল, বাদাম বা বীজ জাতীয় খাবারগুলো, যেমন শিম, বরবটি, বিভিন্ন ধরনের বাদাম, তাই না? এগুলো 12% রাখতে হবে। এরপরে প্রাণীজ মানে কি বলতো? প্রাণীজ মানে আমিষ বা গোস্ত, ঠিক আছে, মাংস, সেটা খেতে হবে মোট খাবারের 15%। আর যে বাকি 50% রয়েছে, সেই 50% আমরা খাবো কি? শস্য দানা। ওকে, শস্য দানার মধ্যে কি কি রয়েছে? ভাত, তারপরে কি রুটি। ওকে, ভাত, রুটি, সেগুলো কি দিয়ে তৈরি হয়? সেগুলো তৈরি হয় চাল, তারপরে কি আটা, ময়দা বা গম বললেও হতো, ঠিক আছে, গম। তো আমাদের খাদ্য তালিকায় এই ধরনের খাবার রাখতে হবে কত পার্সেন্ট? 50%। ওকে, আচ্ছা, এরপরে চলে যাই আমরা নেক্সট স্লাইডে। ওকে, নেক্সট স্লাইডে বলছে কি? কাজ 3 দিনের খাদ্য তালিকা তৈরি করো। আচ্ছা, এটা তোমাদের ওই যে বইয়ের কাজ, বইতে কিন্তু দেয়া আছে যে তোমার বিগত 3 দিনের সকাল, দুপুর ও বিকাল ও রাতে কি কি খাবার খেয়েছো তার একটি তালিকা তৈরি করো। খাবারগুলোর নাম এবং এদের পুষ্টি উপাদান পাশের ছকে লিপিবদ্ধ করো। এখানে লিখতে পারো যেমন খাদ্যের নাম হচ্ছে ভাত, ঠিক আছে, ভাত, এতে শর্করা আছে
মনে করো ভাতে শর্করা আছে 95%, ঠিক আছে, আর স্নেহ পদার্থ আছে আচ্ছা এটা খাদ্যের নাম হবে না, এটা হবে সকাল বা বিকেল বা দুপুর। এখানে শর্করার জায়গায় লিখবা কি, মনে করো এটা হচ্ছে সকাল, ঠিক আছে, সকালে তুমি খেলা রুটি, ওকে, তারপরে স্নেহ পদার্থ কি খাইলা, একটু তেল খাইলা, কারণ কি কারণ তোমার তরকারিতে কিন্তু তেল আছে, ভিটামিন ও খনিজ লবণ খাইলা, মানে কি শাকসবজি খাইলা, ঠিক আছে, মনে করো তুমি পাতাকপির একটা ভাজি খাইলা, ঠিক আছে, এরকম এরকম করে বাকি চার্টগুলো তোমরা লিখে দিতে পারো। আচ্ছা, এটা যেহেতু কাজ, এখানে আমরা গুরুত্ব না দিয়ে আমরা পরেরগুলোতে চলে যাই, মূল পড়ার বিষয়ে চলে যাই, ওকে। আচ্ছা, তো আচ্ছা, এরপরে বলছি কি খাদ্য উপাদানের শ্রেণীবিভাগ ও বিশ্লেষণ, এটাও হচ্ছে কাজ, ওকে। খাদ্য উপাদান নাম শর্করা, খাদ্য গ্রহণের পরিমাণ বা গ্রাম, তুমি হয়তো দেখা গেল 150 গ্রাম শর্করা গ্রহণ করছো, ঠিক আছে, আমিষ হয়তো গ্রহণ করছো 60 গ্রাম, ভিটামিন বা মিনারেল সল্ট এগুলো হয়তো গ্রহণ করছো 40 গ্রাম, ওকে। আচ্ছা, আমরা এই কাজ বাদ দিয়ে পরের স্লাইডে চলে যাই। আমাদের পরের স্লাইড হচ্ছে সুষম খাদ্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যেভাবে সাজিয়ে দিয়েছি তোমাদের এই ভিডিওর এই লেখাগুলো, বইয়ের লেখাগুলোই, তো তোমাদের কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। যে খাদ্যের 6টি উপাদানই গুণ ও পরিমাণ মতো থাকে তা, এবং যা গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। এখানে কিন্তু সুষম খাদ্যের খুবই সুন্দর একটা ডেফিনেশন রয়েছে, ঠিক আছে। সেই ডেফিনেশনটা কি, যে খাদ্যের 6টি উপাদানই গুণ ও পরিমাণ মতো, মানে কি যথেষ্ট পরিমাণে থাকে, এবং যা গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায়, যে খাবারটা খেলে তুমি সব ধরনের পুষ্টি, ভিটামিন, মিনারেলস পাবা, হ্যাঁ, ঠিক আছে, এই ধরনের খাদ্যকেই সুষম খাদ্য বলে। তো মূল এই জিনিসটা মনে রাখবা যে খাদ্যের 6টি উপাদানই পরিমাণ মতো থাকে, ঠিক আছে, তুমি এটা লিখলেই হবে যে খাদ্যের 6টি উপাদানই পরিমাণ মতো থাকে তাকে কি বলে, তাকে বলে সুষম খাদ্য। আচ্ছা, এরপরে কি আছে গুরুত্ব, সুষম খাদ্যের গুরুত্ব কি, সুষম খাদ্য কি খাওয়া প্রয়োজন না না খেলেও চলে, অবশ্যই খাওয়া প্রয়োজন, তাই না, এর তো একটা গুরুত্ব রয়েছে। সুষম খাদ্য দেহের ক্ষয়পূরণ, টিস্যু গঠন, দেহকে রোগমুক্ত রাখা এবং প্রচুর শক্তি বা ক্যালোরি সরবরাহ করে। তাহলে সুষম খাদ্য কিসের কারণে লাগে, দেখো খাদ্যের প্রতিটি উপাদান আমাদের যে কাজ করে, যেমন আগের ক্লাসগুলোতে কিন্তু আমি দেখিয়েছি যে আমিষ কি করে, আমাদের ক্ষয়পূরণ করে, তাই না, দেহের কোথাও কেটে গেলে সেখানে ক্ষয়পূরণ করে, বা কারো যদি স্বাস্থ্য কমে যায়, সে যদি নিয়মিত আমিষ আর শর্করা খায় তার ক্ষয়পূরণ হয়, অর্থাৎ সে আবার মোটা হয়ে যেতে পারে। এরপরে কি টিস্যু গঠন, আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়তই কোষ ভাগ হয়ে নতুন কোষ তৈরি হয়, ঠিক আছে। তারপরে ভিটামিনের কাজ কি, ভিটামিনের কাজ হচ্ছে দেহকে রোগমুক্ত রাখা, ঠিক আছে। আর তোমার এই যে স্নেহ পদার্থ আর শর্করার কাজ কি, প্রচুর ক্যালোরি বা শক্তি সরবরাহ করা, ঠিক আছে। তার সুষম খাদ্যে তো এই যে আমিষ, শর্করা, ভিটামিন, স্নেহ, চর্বি, খনিজ লবণ, পানি সবগুলোই থাকে, তাহলে আমরা সবগুলো গুণই লিখতে পারি যে সুষম খাদ্য কি করে, দেহের ক্ষয়পূরণও করে, টিস্যু গঠনও করে, দেহকে রোগমুক্তও রাখে এবং প্রচুর ক্যালোরি বা শক্তি সরবরাহ করে, ওকে। আচ্ছা, মানুষের বয়স ও শারীরিক পরিশ্রমের ওপর ভিত্তি করে সুষম খাদ্য নির্বাচন করতে হয়। সুষম খাদ্য তালিকায় অবশ্যই পানির পরিমাণ থাকতে হবে। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা একটা সুষম খাদ্যের নাম বলো তো, যেটাতে আমিষ, শর্করা, স্নেহ, চর্বি, পানি, ভিটামিন ও খনিজ লবণ সব কয়টি আছে। তোমাকে যদি কেউ এই প্রশ্ন করে তাহলে তুমি বলবে যে সেটি হতে পারে দুধ, ঠিক আছে, 1 গ্লাস দুধ একটা খুবই ভালো পরিমাণে সুষম খাদ্য নাকি। আচ্ছা, এখানে লিখে দেই সেটা কি, দুধ একটি সুষম খাদ্য, ঠিক আছে, সুষম খাদ্য, ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। সুষম খাদ্যের উৎস ও উপাদান, ঠিক আছে, আরও দুধ ছাড়াও আরও যেসব সুষম খাদ্য রয়েছে আমরা সেগুলোকে একটু দেখে নেই।
আচ্ছা, শর্করা, শর্করাও এক ধরনের সুষম খাদ্যের উপাদান, যেমন চাল, আটা, চিনি বা গুড়। এরপরে রয়েছে কি মাছ বা মাংস, আর কি ডিম এবং ডাল। এরপরে রয়েছে তেল, ঘি, দুধ, ডিম, কলিজা, আর কি শাকসবজি, ফলমূল। এই সবগুলোই হচ্ছে সুষম খাদ্যের উৎস। আর তুমি যদি এই খাদ্যগুলোকে একত্রে খেতে পারো, তাহলে এই খাবারগুলো সুষম খাদ্য হিসেবে কাজ করবে। যেমন তুমি চালে, এই যে চালে পেলা শুধু শর্করা, কিন্তু তুমি তো স্নেহ জাতীয় পদার্থ পেলা না। তো স্নেহ জাতীয় পদার্থে লাগবে তোমার তেল। এরপরে তুমি তো ভিটামিন পেলা না, সেজন্য লাগবে তোমার মনে করো শাকসবজি। আর তুমি পেলে না আমিষ, সেজন্য তুমি ব্যবহার করতে পারো ডাল অথবা মাছ, মাংস। এবার তুমি ভাবো তো, চাল, ডাল এবং মাংস দিয়ে কি খাবার তৈরি করা যায়? অবশ্যই একটা হচ্ছে খিচুড়ি, তাই না? ভুনা খিচুড়ি। আচ্ছা, সেই মুরগির ভুনা খিচুড়ি যদি তুমি তৈরি করো, সেটা কিন্তু একটা সুষম খাদ্য, কারণ সেখানে এই শর্করা আছে, তারপরে আমিষ আছে অর্থাৎ ডাল এবং মাংস আছে, তেল আছে, খিচুড়ি রান্না করতে তেল লাগে। আর যদি তুমি সেখানে একটু শাকসবজি দাও, তুমি একটু আলু, কুমড়ো দিতে পারো, তাহলে তো কথাই নেই। বোঝা গেল? আচ্ছা, আর দুধ তো নিজেই একটা পরিপূর্ণ সুষম খাদ্য। দুধের মধ্যেও শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন সব কিছুই রয়েছে। আমরা চলে যাই এর পরের স্লাইডে। পরের স্লাইডে কি বলছে? খাদ্য পিরামিড, ফুড পিরামিড। আচ্ছা, শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং তেল বা চর্বি জাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয়, তাকে খাদ্য পিরামিড বলে। আচ্ছা, খাদ্য পিরামিড তো আমরা সবাই বুঝি, পিরামিড মানে এরকম উঁচু একটা স্থাপনা, তাই না? ত্রিভুজের মতো, সেটা হচ্ছে পিরামিড। এই যে আমি তোমাদের জন্য ছবিতে রেখেছি, ঠিক আছে? এখন খাদ্য পিরামিড মানে কি? খাদ্য পিরামিড মানে হচ্ছে এই এই যে পিরামিডটা, এটাকে তুমি 3-4টা ভাগে ভাগ করো, ঠিক আছে? এখন যে খাবারটা তোমার সব থেকে কম প্রয়োজন, ঠিক আছে, সেই খাবারটা তুমি সব থেকে উপরে রাখবে, কারণ পিরামিডের উপরের অংশটা সব থেকে ছোট বা চিকুন, আর নিচের যে বেসটা, ভিত্তি, এটা কিন্তু সব থেকে বড়। আর যে সকল খাদ্য আমাদের বেশি পরিমাণে খেতে হয়, সেগুলোকে আমরা নিচে রাখবো। যেমন নিচে রাখতে পারি কি ভাত, কারণ আমরা প্রায় 1 থালা ভাত খাই, অনেকে রুটি খায়, অনেকে 3-4টা রুটি খায়, অনেকে পরোটা খায়, তাই না? অনেকে পোলাও, বিরিয়ানি খেতে পারে। এগুলো হচ্ছে নিচের লেয়ারে রাখবো, মানে শর্করা জাতীয় খাবার। মাঝের লেয়ারে রাখবো মাংস, দুধ, ডিম, মানে কি আমিষ, ঠিক আছে? আর আমিষ জাতীয় খাবার কোনগুলা? আমরা জানি মাছ, ঠিক আছে, মাংস, দুধ। আর সবার উপরে রাখবো কি আমরা জানো? আমরা রাখবো লবণ, তারপরে খনিজ লবণ। এগুলো কিসে পাওয়া যায়? এগুলো পাওয়া যায় তোমার শাকসবজিতে, ঠিক আছে? তাহলে আমরা উপরে ভিটামিন জাতীয় খাবারগুলোকে রাখতে পারি, কারণ ভিটামিন আমাদের অল্প খেলেই হয়, কিন্তু যদি টোটালি না খাও, সেক্ষেত্রে কিন্তু বিপদ হবে, তোমার শরীরে রোগ ব্যাধি তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে? একজন কিশোর বা কিশোরীর বা একজন পূর্ণবয়স্ক পুরুষের বা নারীর সুষম খাদ্য তালিকার বিন্যাস লক্ষ্য করলে দেখা যাবে তাতে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। কি বললাম? এখানে শর্করা জাতীয় খাদ্য সব থেকে বেশি এবং চর্বি জাতীয় খাবারের পরিমাণ সবচেয়ে কম। উপরে ভিটামিনের সাথে আমরা চর্বি জাতীয় খাবারটাও রাখতে পারি, তাই না? সেটাই হচ্ছে খাদ্য পিরামিড, ফুড পিরামিড। তাহলে ফুড পিরামিডের আইডিয়াটা তোমরা আশা করি পেয়েছো। এবারে আমরা খাদ্য পিরামিড বা ফুড পিরামিডের ধাপসমূহ নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, কি হলো? ও আচ্ছা, এই ব্যাপার। দেখো, এই চার্টটিতেই কিন্তু সেটা বিস্তারিতভাবে সুন্দর করে বোঝানো আছে। দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একদম উপরে, ঠিক আছে? উপরে কি আছে? তেল, চর্বি ও মিষ্টি জাতীয় খাবার, এগুলো খেতে হবে সবচেয়ে কম। এরপরে কি? তৃতীয় ধাপ, মাছ, মাংস, ডিম, ডাল, আমিষ, এগুলো মোটামুটি কম খেতে হবে, ঠিক আছে? এরপরে আছে কি? শাকসবজি, ফলমূল, এগুলো তোমাকে ভরপুর খেতে হবে, ঠিক আছে? কারণ কি? শাকসবজি, ফলমূলে তুমি যদি এতখানি শাকসবজি খাও, তুমি ভিটামিন পাবা এতটুকু। তাই ভিটামিন আমাদের কম প্রয়োজন হলেও আমাদের ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে, ঠিক আছে? আর সব থেকে বেশি খেতে হবে শর্করা জাতীয় খাদ্য, ঠিক আছে? শর্করা, সেটা কি? ভাত,
রুটি, আলু, ঠিক আছে, এগুলোই। চাল, রুটি, আলু, শর্করা এগুলো খেতে হবে বেশি। আচ্ছা, ভিত্তি চাল, রুটি, আলু, শর্করা এগুলো বেশি খেতে হবে, সুষম খাদ্য পিরামিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন খাবার বেশি খেতে হবে, কোন খাবার মাঝামাঝি খেতে হবে এবং কোন খাবার সব থেকে কম পরিমাণে খেতে হবে, তাই তো? আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠাতে কি আছে? স্বাস্থ্যসম্মত খাবার নির্বাচন। আচ্ছা, সঠিক পছন্দ। তোমার কি খাওয়া উচিত? মৌসুমী ফল, শাকসবজি। শাকসবজির পুষ্টিগুণ সংরক্ষিত খাবারের চেয়ে অনেক বেশি, তাই না? তো এই যে শাকসবজি, এর পুষ্টিগুণ অন্যান্য খাবারের চেয়ে অনেক বেশি। আমাদের দেশে হাতের কাছেই মৌসুমী ফল ও সবজি পাওয়া যায়, যা দামে সস্তা কিন্তু পুষ্টিতে ভরপুর। আমাদের সেই শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে, তাহলে তোমার শরীরে রোগমুক্ত থাকবে এবং শরীরে শক্তি পাবা, এনার্জি পাবা। আর আমরা যে ভুলটা করি সেটা কি, আমরা ভাবি দামি খাবার মানেই ভালো খাবার, ঠিক আছে? কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তাই আমাদের এই যে প্যাকেটজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, আর এই যে প্রাকৃতিক খাবারটা বেশি করে খেতে হবে। খাদ্যের গুণাগুণ দামের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে খাদ্যের উৎসের উপর, অর্থাৎ সেটা কোথা থেকে এসেছে। সেটা কি ফলমূল থেকে এসেছে, নাকি এই যে টোস্ট, বিস্কিট, চিপস, বার্গার এগুলো থেকে এসেছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা পরের ধাপে চলে যাই। পরের ধাপে আছে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। ওকে, সংজ্ঞা বা ডেফিনেশন। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের চেয়ে এর মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়, যেমন বার্গার, চিপস, ফ্রাইড চিকেন ইত্যাদি। ঠিক আছে? তাহলে এই ফাস্ট ফুড কি ভালো খাবার? অবশ্যই না, কারণ এর স্বাস্থ্যগত উপাদানের দিক কেউ খেয়াল রাখে না, যে এটা খেলে বোধহয় অনেক ভালো এটা খাবার, ঠিক আছে, আমার স্বাস্থ্য ভালো থাকবে, আমি রোগমুক্ত থাকবো, আমি ভিটামিন পাবো। না, এটা কেন তৈরি হয় আর আমরা কেন খাই? যে এটা খাইতে খুব স্বাদ লাগবে, এটাতে তেল, চিনি, তারপরে চিজ, ঠিক আছে, মিওনিজ, এইসব হাবিজাবি জিনিস দিয়ে তৈরি করা হয়, সস, যা একদমই অস্বাস্থ্যকর। এবারে আমরা পড়ব কেন ক্ষতিকর। এগুলোতে অধিক পরিমাণে চর্বি, প্রাণীর চর্বি, চিনি, লবণ ও কার্বনেট জাতীয় ক্ষতিকারক দ্রব্য থাকে। এখন চিনি কিন্তু একদম সামান্য মাত্রায় যদি তুমি খাও সেটা কিন্তু ক্ষতিকর না, কিন্তু আমরা যে দৈনন্দিন জীবনে এত পরিমাণে চা, মিষ্টি জাতীয় খাবার, এই যে বার্গার, পিৎজা এগুলো খাচ্ছি, এগুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে, ঠিক আছে, তারপর প্রচুর পরিমাণে চর্বি থাকে, এগুলো আর লবণ থাকে, কার্বনেট জাতীয় ক্ষতিকারক দ্রব্য থাকে, এগুলো বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। এগুলো সুষম খাদ্য নয় এবং শরীরের জন্য খুবই ক্ষতিকারক। প্রাকৃতিক সজীবতা এতে থাকে না। আচ্ছা, এরপরে কি চলে আসলাম আমাদের শেষ স্লাইডে, আজকের সারসংক্ষেপ। বিএমআই। বিএমআই কি? নিজের ওজন ও উচ্চতা অনুযায়ী বিএমআই নিয়মিত পরীক্ষা করুন। আচ্ছা, বিএমআই কিভাবে নির্ণয় করে সেটা মনে আছে তো? যে প্রথমে উপরে লিখতে হবে কি, তোমার ওজন, ওজন, আর নিচে কি, উচ্চতা। উচ্চতা মিটার, মিটার কিন্তু, ঠিক আছে, কত মিটার উচ্চতা সেটাকে স্কোয়ার করে, ঠিক আছে, ওজনকে ভাগ দিবা, তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে বিএমআই। আর বিএমআই রেঞ্জটা কি বলতো, অর্থাৎ কত থেকে কত ভালো, এই যে 18.5 থেকে 18.5 থেকে কত 24.5 বোধ হয়, তাই না? এটা হচ্ছে ভালো বিএমআই। এর কম হলেও খারাপ, এর বেশি হলেও খারাপ। এরপরে কি আমরা সুষম খাদ্য নিয়ে পড়েছিলাম, যে খাদ্যে খাদ্যগুণের 6টি উপাদানই সঠিক পরিমাণে সংরক্ষিত থাকে সেটাই হচ্ছে সুষম খাদ্য। যেমন দুধ, ডিম, ঠিক আছে, খিচুড়ি, ভাত, এগুলো যদি সমপরিমাণে আমরা খাই সেটাই হচ্ছে সুষম খাদ্য। তো সুস্থ থাকার জন্য শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণের সঠিক অনুপাত মেনে চলতে হবে। এখন আমি যদি মনে করো ভিটামিন জাতীয় খাবার যেমন ফলমূল, শাকসবজি খুবই অল্প পরিমাণে খাই, এবং আমি যদি চর্বি, লবণ, তারপরে চিনি এগুলো বেশি পরিমাণে খাই, সেটা কিন্তু ঠিক হবে না। এরপরে কি খাদ্য পিরামিড, ওই সেইটাই, যে খাদ্য সব থেকে বেশি খেতে হবে সেই খাদ্য পিরামিডের নিচের দিকে, অর্থাৎ বেশি জায়গা জুড়ে রাখবা। যে খাদ্য মাঝারি খেতে হবে সেটা পিরামিডের
মাঝারি জায়গায় রাখবা, আর যেটা সব থেকে কম খেতে হবে সেটা পিরামিডের একদম উপরে ছোট স্থানে রাখবা। ঠিক আছে, যেমন শর্করা বেশি খেতে হবে, চর্বি কম খেতে হবে, আর মাঝামাঝি কি খেতে হবে বলো তো? শাকসবজি ও ফলমূল। ঠিক আছে, এরপরে কি সঠিক নির্বাচন? দামি নয় বরং টাটকা ও মৌসুমী খাবার গ্রহণ করুন এবং জাঙ্ক ফুড পরিহার করুন। ঠিক আছে, যে দামি খাবার মানেই যে ভালো খাবার তা কিন্তু নয়, বরং আমাদের মৌসুমী খাবার, যেমন শীতের সিজনে শীতকালীন শাকসবজি, গরমের সিজনে গ্রীষ্মকালীন শাকসবজি অথবা ফলমূল, যে যখন যেটা পাওয়া যাবে কাঁচা ফলমূল বা শাকসবজি সেটাই খেতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসগুলোতেও কিন্তু এভাবে খুব সুন্দর করে গুছিয়ে ছবি সহকারে ইন্টারেক্টিভ ক্লাসগুলো হবে, তাই আমাদের সাথেই থেকেও ক্লাসগুলো মিস করো না।